প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে নবম দশম শ্রেণীর জন্য আলোচনা করব ভূমি বা মাটি কি, মাটির উপাদান এবং ভূমিক্ষয়ের প্রকারভেদ সম্পর্কে। আসো এবার আমরা আলোচনায় প্রবেশ করি। ভূমিক্ষয় আসলে কি সেটা জানার আগে আমরা একটু জানি ভূমি কি। ভূমি, এক কথা হচ্ছে ভূমি হচ্ছে মাটি, আর ভূমি বা মাটি হচ্ছে ভূপৃষ্ঠের উপরিস্তরের নরম আবরণটাই হচ্ছে কি ভূমি বা মাটি। অন্য ভাষায় বলতে গেলে ভূমি বা মাটি হচ্ছে ভূপৃষ্ঠের উপরিস্তর, যেখানে বা যাকে আশ্রয় করে গাছপালা কি করতে পারে, বেঁচে থাকতে পারে, সেটা হচ্ছে কি মাটি। আর এই মাটির উপাদান হচ্ছে মূলত চারটা। একটা হচ্ছে পানি, আরেকটা হচ্ছে বায়ু, আরেকটা হচ্ছে খনিজ পদার্থ, আরেকটা হচ্ছে কি জৈব পদার্থ। তাহলে কি দাঁড়ালো, মাটি যে চারটি উপাদানের সমন্বয়ে গঠিত সেই চারটি উপাদান হচ্ছে বায়ু, পানি, খনিজ পদার্থ এবং জৈব পদার্থ। মনে রাখতে হবে এই উপাদানগুলোর মধ্যে জৈব পদার্থ হচ্ছে 5%, পানি হচ্ছে 25%, বায়ু হচ্ছে 25%, আর খনিজ পদার্থ হচ্ছে 45%, মোট 100%। কেমন, এই চারটি উপাদানের সমন্বয়ে আমাদের মাটি গঠিত বা ভূমি গঠিত। এই মাটি বা ভূমি প্রতিনিয়তই কি হচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। এখন এই মাটি বা ভূমি কিভাবে ক্ষয় হচ্ছে এর একটা সংজ্ঞা, অথবা কি ভূমিক্ষয় কি, কিভাবে ভূমিক্ষয় হয়, একটা সিম্পল একটা সংজ্ঞা যদি আমি দেই। ভূমিক্ষয় যেই প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের মাটি অথবা যেই প্রক্রিয়ায় মাটি এক স্থান থেকে সরে অন্য স্থানে চলে যায় সেই প্রক্রিয়ার নাম হচ্ছে কি ভূমিক্ষয়। তাহলে আমি আবার বলি, ভূমিক্ষয় হচ্ছে যেই প্রক্রিয়ায় মাটি এক স্থান থেকে সরে অন্য স্থানে চলে যায় ওই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি ভূমিক্ষয়। এবার আসো তোমাদেরকে ভূমিক্ষয়ের প্রকারভেদ দেখাই, যে ভূমিক্ষয় মূলত কি কয় প্রকার বা কয় ধরনের। মূলত ভূমিক্ষয় হচ্ছে কি দুই প্রকার। এখানে তোমরা দেখো ভূমিক্ষয় হচ্ছে দুই প্রকার, যথা কি প্রাকৃতিক ভূমিক্ষয় আর একটা হচ্ছে কি মানুষ্য কর্তৃক ভূমিক্ষয়। এখানে আসো, প্রাকৃতিক ভূমিক্ষয় আসলে কি, প্রকৃতির যে সমস্ত কারণে ভূমি এক স্থান থেকে অন্য স্থানে বা মাটি এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় সেটাকে বলা হয় কি প্রাকৃতিক ভূমিক্ষয়। যেমন বৃষ্টি হলে বৃষ্টির পানির সাথে তোমার কি এই যে মাটিটা ধুয়ে বা সরে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, বা প্রচণ্ড জোরে যদি তোমার বাতাস প্রবাহিত হয় তাহলে বাতাসের সাথে মাটি আলগা মাটি বা ধুলি মাটি এক জায়গা থেকে কি অন্য জায়গায় চলে যায়। এই সব প্রক্রিয়ায় তোমার কি ভূমিক্ষয় হয়, এটাকে বলা হয় কি প্রাকৃতিক ভূমিক্ষয়। অথবা নদী ভাঙনের ফলে মাটি কি এক জায়গার মাটি নদীতে পড়ে যায়, এই মাটি আবার অন্য জায়গায় সরে যায়, এটা হচ্ছে কি প্রাকৃতিক ভূমিক্ষয়। আর মানুষ্য কর্তৃক ভূমিক্ষয়ের একটা সহজ উদাহরণ যদি দেই, যে আমরা বিল্ডিং তৈরি করতে ইটের প্রয়োজন, আর ইট তৈরি করা হয় কি দ্বারা, মাটি দ্বারা। এই ইট তৈরি করতে যে আমরা মাটি সংগ্রহ করি এক জায়গার থেকে, যে মাটিগুলো নিয়ে আসি, ঠিক আছে, তাহলে ওই জায়গার ভূমিটা কি হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। তাহলে মানুষ যে প্রক্রিয়ায় ভূমি এক জায়গা থেকে অন্য জায়গায় বা মাটি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করে ওইটাকে বলা হয় কি মানুষ্য কর্তৃক ভূমিক্ষয়। আসো এখন আমাদের পাঠ্যপুস্তক বইয়ের আলোকে প্রাকৃতিক ভূমিক্ষয় সম্পর্কে একটু জানি। প্রকৃতিতে ব্যাপকভাবে ভূমিক্ষয় হচ্ছে, ভূ সৃষ্টি শুরু থেকে এর ক্ষয় শুরু হয়েছে। দীর্ঘকালের এই ক্ষয়ের ফলেই নদীর মোহনায় বা সমুদ্রে চর সৃষ্টি হয়েছে বা দ্বীপ গড়ে উঠেছে। এই ভূমিক্ষয়ের ফলে পৃথিবীর অনেক অঞ্চল উর্বর হয়েছে, আবার অনেক অঞ্চল অনুর্বর হয়েছে। প্রকৃতপক্ষে অনুর্বর ভূমিক্ষয় হচ্ছে, অথচ আমরা তা উপলব্ধি করতে পারছি না। এখানে বলা হচ্ছে কি অনবরত কি হচ্ছে ভূমিক্ষয় হচ্ছে, যেই ভূমিক্ষয়টা অনবরত হচ্ছে এটা আসলে আমরা কি করি না,
খেয়াল করি না বা লক্ষ্য করি না। আর ভূমিক্ষয়ের ফলে কি হয়, উপরের স্তরে আমরা জানি মাটির স্তর আছে, এই মাটির উপরে যে স্তরটা থাকে ওইটা হচ্ছে কি তোমার উর্বর মাটি। তো ভূমিক্ষয়ের ফলে উর্বর মাটি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, তাহলে ওই অঞ্চলের মাটিটা কি হয়ে পড়ে, অনুর্বর হয়ে পড়ে। তারপরে আবার দেখো, বায়ু প্রবাহ ও বৃষ্টিপাত প্রাকৃতিক কারণগুলোর অন্যতম মাধ্যম। এগুলো চলার সাথে ভূপৃষ্ঠের মাটিকণা বহন করে নিয়ে যায়। এজন্য যে পরিমাণ মাটি ক্ষয় হয় তা খুবই নগণ্য এবং দৃষ্টিগোচর হয় না। দৃষ্টিগোচর বলতে কি বোঝা, আমাদের দৃষ্টি ওই দিকে পড়ে না, মানে আমাদের দৃষ্টির আগে চুড়ে এই মাটিগুলা চলে যায়, সেই কারণে কি আমরা ওই দিকে খেয়াল করি না। ওটাকে মূলত বলা হচ্ছে কি দৃষ্টিগোচর। হয়তো তাই ভূমি এই ক্ষয়কে বলা হয় কি স্বাভাবিক ক্ষয়। প্রাকৃতিক ভূমিক্ষয় মাটি গঠন প্রক্রিয়ার একটি অংশ বলে বিবেচিত হয়। মাটি গঠন ও ভূমিক্ষয়ের মধ্যে একটি ভারসাম্য রয়েছে, কিন্তু দীর্ঘকাল ভূমিক্ষয়ের ফলে কৃষিকাজ একটা বিপর্যয়ের মধ্যে পড়ে। এবার আসো প্রাকৃতিক ভূমিক্ষয়ের শ্রেণীবিভাগ। এখানে প্রাকৃতিক ভূমিক্ষয় মূলত দুই ধরনের, একটা হচ্ছে বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় আর একটা হচ্ছে কি বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়। এখন আসো বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়, মানে বৃষ্টির মাধ্যমে মাটি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়ার নাম হচ্ছে বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়। আর বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয় হচ্ছে বায়ু প্রবাহের সময় মাটি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়ার নামে হচ্ছে কি বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়। এখানে দেখো বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় বাংলাদেশের মধ্যে অহরহ হয়ে থাকে, আর এই ভূমিক্ষয়টাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় 4 ধরনের, একটা হচ্ছে আস্তরণ ভূমিক্ষয়, আরেকটা হচ্ছে রিলে ভূমিক্ষয়, আরেকটা হচ্ছে নালা বা গালি ভূমিক্ষয়, আরেকটা হচ্ছে কি নদী ভাঙ্গন। এখন আমরা প্রথমে জানবো আস্তরণ ভূমিক্ষয়টা কি। এখানে আমরা যদি পাঠ্যপুস্তকে দেখি, আস্তরণ ভূমিক্ষয় যখন বৃষ্টির পানি বা সেচের পানি উঁচু স্থান থেকে ঢাল বেয়ে জমির উপর দিয়ে নিচের দিকে প্রবাহিত হয়, তখন জমির উপরের নরম ও উর্বর মাটির কণা কেটে পাতলা আবরণের বা আস্তরণের মতো চলে যায়। একেই বলা হয় কি আস্তরণ ভূমিক্ষয়। বৃষ্টির ফলে যে ভূমিক্ষয় হয় তা সহজে চোখে পড়ে না, কিন্তু কয়েক বছর পর বোঝা যায় যে জমির উর্বরতা হ্রাস পেয়েছে। আর এর কারণ হলো কি আস্তরণ ভূমিক্ষয়। আমি আস্তরণ ভূমিক্ষয়কে আরও সহজভাবে যদি বলি, বৃষ্টি যখন হয়, বৃষ্টির ফোঁটাগুলা মাটির মধ্যে পড়ে, তখন এই মাটিটা কি হয়ে যায়, হালকা হালকাভাবে সরে যায়। তখন এই মাটিটা সরে তোমার এই যে মাটি পানির সাথে মিশে কি এক জায়গা দিয়ে চলে যায়, তাহলে পানি কোন দিকে চলে যায়, পানি সর্বত্রই মানে উঁচু স্থান থেকে নিচু স্থান দিয়ে কি বেয়ে বেয়ে চলে যায়। যখন এই পানিটা যেতে থাকে তখন এই নিচু স্থানের দিকে ছোট ছোট কি হয়, তোমার রেখার সৃষ্টি হয়। কেমন, তাহলে এই রেখাগুলা পর্যায়ক্রমে তোমার বড় হয়ে যায় যখন অনবরত পানি যেতেই থাকে। তাহলে আস্তরণ ভূমিকাটা হচ্ছে ওইটাই যে বৃষ্টির পড়ার সময় যখন বৃষ্টির ফোঁটাটা মাটিতে পড়ে তখন ওই মাটি একটু একটু করে সরতে থাকে, এভাবে মাটি সরে বৃষ্টির পানির সাথে চলে যাওয়ার নাম হচ্ছে কি আস্তরণ ভূমিক্ষয়। এবার আসো রিলে ভূমিক্ষয় বা রিল ভূমিক্ষয়। রিল ভূমিক্ষয় হচ্ছে আস্তরণ ভূমিক্ষয়ের পরের ধাপ। কেমন, যে আস্তরণ ভূমিক্ষয়ের পরের ধাপ হচ্ছে রিল বা রিলে ভূমিক্ষয়। এখানে হচ্ছে প্রচুর বৃষ্টিপাতের ফলে পানি বেশি হলে জমির ডাল বরাবর লম্বাকৃতির রেখার মতো সৃষ্টি হয়, যা অনেকটা হাতের রেখার মতো। এই ছোট ছোট রেখা কালক্রমে দৈর্ঘ্য ও প্রস্থে বড় হতে থাকে। বৃষ্টির পানির স্রোতধারায় উর্বর মাটি জমি থেকে স্থানচ্যুত বলতে বোঝায় এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া। কেমন, স্থানচ্যুত হয়, ফলে জমির উর্বরতা হারায় এবং কৃষি যন্ত্রপাতি ব্যবহারেরও কি হয়, অসুবিধা হয়। তাহলে রিলে ভূমিক্ষয় হচ্ছে তোমার বৃষ্টির পানি উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যখন ক্রমবরত চলতেই থাকে তখন ওই উঁচু জায়গা থেকে নিচু জায়গা বরাবর কি হয়, মানে
ছোট ছোট হাতের রেখার মতো রেখা সৃষ্টি হয়, পর্যায়ক্রমে ওই রেখাগুলা বড় হয়ে যায়। এই যে চিত্র রিলে ভূমিক্ষয়, দেখো এরকম রেখা সৃষ্টি হইব। এই রেখাগুলা প্রথম হাতের রেখার মতো থাকে, তারপরে এই রেখাগুলা দিয়ে পানি মানে যাওয়া যখন শুরু করে অনবরত যেতেই থাকে একসময় রেখাগুলা কি দৈর্ঘ্য প্রস্থে একটু বৃদ্ধি পেয়ে যায়। আর এই প্রক্রিয়ার ভূমিক্ষয়ের নাম হচ্ছে কি ভূমিক্ষয়? রিল ভূমিক্ষয়। তারপরে আসো 3 নম্বরে আসো নালা বা গালি ভূমিক্ষয়। এই নালা বা গালি ভূমিক্ষয় হচ্ছে তোমার আস্তরণ ভূমিক্ষয়ের পরের ধাপ। কেমন? পরের ধাপ কত পরের? 2 নাম্বার পরের। একটা হচ্ছে আস্তরণ ভূমিক্ষয়ের পরের ধাপ হচ্ছে রিলে ভূমিক্ষয়, আর রিলে ভূমিক্ষয়ের পরের ধাপ হচ্ছে কি নালা বা গালি ভূমিক্ষয়। তাহলে রিলে ভূমিক্ষয় বা রিল ভূমিক্ষয়ের পরের ধাপ হচ্ছে কি নালা বা গালি ভূমিক্ষয়। তাহলে এটার মানেটা কি? আমরা জানি রিলে ভূমিক্ষয়ের মধ্যে মাটির মধ্যে তোমার কি হাতের রেখার মতো দাগের সৃষ্টি হয়, যেগুলো ক্ষয় হতে থাকে। আর এটা ক্ষয় হতে হতে বৃষ্টির পানির সাথে ওই মাটিটা চলে যেতে যেতে ক্ষয় হতে হতে এক পর্যায়ে এর দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা কি অনেকাংশেই বেড়ে যায়। আর ওই ক্ষয়টার নামে হচ্ছে কি নালা বা গালি ভূমিক্ষয়। কেমন? তারপরে আসো নদী ভাঙ্গন। নদী ভাঙ্গন বলতে আমরা সহজে বুঝি কি, নদী ভাঙ্গন বলতে আমরা খুব সিম্পলি বুঝি যে নদীর পানি যখন বেড়ে যায়, নদীর স্রোত যখন বেড়ে যায়, তাহলে নদীর কিনারা যেসব জমি থাকে ওই জমি কি নদীর স্রোতের ধাক্কায় ভেঙে নদীর মধ্যে এসে পড়ে যাওয়ার মাধ্যমে যেই ভূমিক্ষয় হয় ওইটাকে বলা হয় কি নদী ভাঙ্গন। কেমন? আচ্ছা আমরা দেখি পাঠ্যপুস্তকের বইয়ে কি বলা আছে। নদী ভাঙ্গন বাংলাদেশের ভূমিক্ষয়ের একটি উল্লেখযোগ্য কারণ। চাঁদপুর, সিরাজগঞ্জ, গোয়ালন্দ প্রভৃতি অঞ্চলে প্রতি বছরই নদী ভাঙ্গনে শত শত হেক্টর জমি নদীর গর্ভে বিলীন হচ্ছে। বর্ষার শুরুতে কিংবা বর্ষার শেষে নদীতে প্রবল স্রোত সৃষ্টি হয় এবং এর ফলে নদীর তীরে কৃষিজমি নদীর গর্ভে কি হয়ে যায়? বিলীন হয়ে যায়। এখানে চিত্র নদী ভাঙ্গন দেওয়া আছে। এরকমভাবে কি নদীর প্রবল স্রোতের ফলে নদীর পাশে যেই ভূমি বা মাটিগুলো আছে ওইগুলো ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে যায়। এটার নামে হচ্ছে কি নদী ভাঙ্গন। তারপরে আমরা জানবো এবার মানুষ্য কর্তৃক ভূমিক্ষয়। এতক্ষণ আমরা যেইগুলো জানলাম ওটা হচ্ছে কি প্রাকৃতিক ভূমিক্ষয়। আর প্রাকৃতিক ভূমিক্ষয়ের মধ্যে তোমার একটা হচ্ছে 2 ধরনের ভূমিক্ষয়, একটা হচ্ছে কি তোমার বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়, আর একটা হচ্ছে কি তোমার বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়। এখন যে আলোচনা করলাম এটা হচ্ছে কি তোমার বৃষ্টিপাতজনিত বা কি পানি প্রবাহজনিত ভূমিক্ষয়। এখন আমরা আলোচনা করব কি মানুষ্য কর্তৃক ভূমিক্ষয়, মানুষ কিভাবে ভূমি ক্ষয় করে থাকে। মানুষের বাঁচার জন্য খাদ্যের প্রয়োজন। খাদ্য উৎপাদনের জন্য মানুষ মাটিকে যথাযথ ব্যবহার করে আসছে কৃষি সভ্যতার সূচনা লগ্ন থেকে। ভূমিকর্ষণ বলতে হচ্ছে কি আমরা মাটিকে যে চাষ করি এটাকে বলা হয় কি ভূমিকর্ষণ। পানি সেচ, আমরা ফসল ফলানোর জন্য মানে মেশিন দ্বারা অথবা কি সেচ বলতে কি তোমার মোটর অথবা বিভিন্ন যন্ত্র দ্বারা যখন ভূগর্ভস্থে মাটির তলদেশ থেকে অথবা পুকুর থেকে যখন জমির মধ্যে পানি দিয়ে থাকি ওইটাকে বলা হয় কি সেচ। পানি নিষ্কাশন ইত্যাদি কাজ কৃষিকাজের মূল অংশ। এখানে বলা হচ্ছে কি এই জায়গায় দেখো বলা হচ্ছে পানি নিষ্কাশন। এই পানি নিষ্কাশনটা হচ্ছে কি জমির মধ্যে যদি অতিরিক্ত পানি জমে যায় তখন ফসলের ক্ষতি হয়। এই অতিরিক্ত পানি জমি থেকে বের করে দেওয়ার নাম হচ্ছে কি পানি নিষ্কাশন। এই কাজগুলো দ্বারা মাটি প্রতিনিয়তই উৎপীড়ন করা হচ্ছে, ফলে ভূমিক্ষয়গুলো প্রাকৃতিক শক্তি তথা বৃষ্টি ও বাতাসের নিকট কি উন্মোচিত করছে এবং ক্ষয় হচ্ছে। মাটিকে যত ব্যবহার করা হবে ততই এর ক্ষয় হতে থাকে। অনাচ্ছাদিত মাটি বৃষ্টি, বায়ু, বন্যা এগুলোর আক্রমণের শিকার। অনাচ্ছাদিত মাটি কি? যে মাটিটা একদম খোলামেলা, এটার উপর কোনো গাছপালাও নাই, কোনো তৃণলতা মানে কোনো ঘাসও নাই, এই মাটিকে বলা হয় কি অনাচ্ছাদিত মাটি। তারপর দেখো পাহাড়ি এলাকায় ঝুম চাষের ফলে বা ধাপ করে চাষ করার ফলে মাটি আলগা হয়ে যায়। মুষলধারে বৃষ্টির ফলে সেখানকার মাটিতে পাহাড়ি ধস নামে।
এতে বিপর্যয় আকারে ভূমিধস হয়। শুধু তাই নয়, এতে জানমালেরও ব্যাপক ক্ষতি হয়। তাছাড়া গবাদি পশু বিচরণকালে অনেক ধূলিবালি উড়ে যায়। মেঠু পথে চলার সময়ও ধূলিবালি উড়ে যায়। এই প্রক্রিয়া কি হয়? তোমার ভূমিক্ষয় হয়। তাছাড়া কি মানুষ যখন বাড়ি নির্মাণ করে তখন কি মাটি তুলে নিয়ে যায়। যখন তোমার কি হয়, ইটের ভাটার মধ্যে ইট নির্মাণ করে তখন মাটি কেটে নিয়ে যায়। তারপরে কি হয়, মাটি দ্বারা যখন বিভিন্ন জিনিসপত্র তৈরি করে, মাটির আসবাবপত্র তৈরি করে, তখন যে মাটি নিয়ে যায় বা মাটি ব্যবহার করে, এতেও কি হয়, মাটি ক্ষয় হয়, ভূমি ক্ষয় হয়। আর এইসব প্রক্রিয়াগুলোকে হচ্ছে তোমার কি ক্ষয়? ভূমি ক্ষয়। কার দ্বারা ভূমি ক্ষয়? মানুষ্য কর্তৃক ভূমি ক্ষয়। তাহলে আজকে আমরা যতটুকু পর্যন্ত আলোচনা করলাম, এটাকে যদি একটা সামারি আকারে যদি প্রকাশ করি, প্রথমে হচ্ছে কি ভূমিক্ষয়। এটা হচ্ছে যে প্রক্রিয়ায় এক স্থানের মাটি অন্য স্থানে চলে যায় তাকে বলা হয় কি? ভূমিক্ষয়। ভূমিক্ষয় প্রধানত দুই ধরনের। একটা হচ্ছে কি? একটা হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয়, আরেকটা হচ্ছে কি মানুষ্য কর্তৃক ভূমিক্ষয়। প্রাকৃতিক ভূমিক্ষয় আবার দুই ধরনের। একটা হচ্ছে বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়, আর একটা হচ্ছে কি বৃষ্টি বা পানি প্রবাহজনিত ভূমিক্ষয়। ঠিক আছে, বৃষ্টি বা পানি প্রবাহজনিত ভূমিক্ষয়কে কয় ভাগে ভাগ করছে? 4 ভাগে। আস্তরণ ভূমিক্ষয়, রিলে ভূমিক্ষয়, তারপর হচ্ছে কি নালা বা গালি ভূমিক্ষয়, আরেকটা হচ্ছে কি নদী ভাঙ্গন। আর আরেকটা হচ্ছে কি বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয় হচ্ছে কি বাতাসের কারণে ভূমি এক স্থান থেকে অন্য স্থানে বা মাটি এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়ার নাম হচ্ছে কি বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়। আরেকটা হচ্ছে কি দ্বিতীয় ধাপ যদি আমরা আলাপ আলোচনা করি, তাহলে একটা হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয়। প্রাকৃতিক ভূমিক্ষয় যত সব ধাপ সবগুলো কিন্তু শেষ এখন। আরেকটা হচ্ছে কি মানুষ্যজনিত ভূমিক্ষয়। ওটা হচ্ছে মানুষের সৃষ্টির কারণে যে প্রক্রিয়া ভূমিক্ষয় হয় ওটাকে বলা হয় কি মানুষ্য কর্তৃক ভূমিক্ষয়। তাহলে আজকে আমাদের পাঠ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।